টানা ১৫ দিন হসপিটালে থেকে আজই ছাড়া পেয়েছে আহাদ। একটা হাত ভাঙ্গা, মাথায় ব্যান্ডেজ নিয়েই সে আবার বাইক চালিয়ে ঢাকায় এসেছে। এটা অবশ্য বাসার কেউ জানে না, সবাই জানে আহাদ এখনও হসপিটালেই আছে। আহাদের সাথে নাফিজ আর তুষার ছিল। ওরা যেই না আহাদের চোখের আড়াল হয়েছে, অমনি নাফিজের বাইকের চাবি চুরি করে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। সিলেটে তাদের নিজস্ব ফ্ল্যাট আছে, তারা চট্টগ্রামে থাকলেও ঢাকায় বেশি থাকা হয় তার। ঢাকায় ও তার নিজস্ব একটা ফ্ল্যাট আছে, বিখ্যাত গায়ক হওয়ায় তাকে যেখানে সেখানে যেতে হয়। সে চাইলেই নিজেদের ফ্ল্যাটে উঠতে পারত, কিন্তু ওঠেনি, উঠেছিল একটা নামিদামি হোটেলে। আহাদের অ্যাক্সিডেন্টের খবর শুনে আহাদের মা জেসমিন খান, বাবা আমিনুর খান সবাই চলে এসেছিল সিলেটে। আরাফাত খান, আরমিন খান, আশরাফুল খান, সাবিহা খান সবাই এখন সিলেটেই আছে। আহাদকে আজকে রিলিজ দিয়ে দেবে, এই খুশিতে সবাই বাড়ি গোছাচ্ছিল, রান্নাবাড়া করছিল। কাহিরের সাথে দেখা করতে গিয়েছিল সবাই, কিন্তু কাহির অসুস্থ বিধায় সানজিদা তাদের সবাইকে ঠেলে ঠুলে বাংলাদেশ পাঠিয়ে দিয়েছিল আবার। চোখের পলকে কি থেকে কি হয়ে গেল। দুইটা ছেলেই তো ভালো ছিল, হঠাৎ তাদের এ অবস্থা কেউ মানতে পারছিল না, তবুও কিছু করার নেই। যা হওয়ার হয়ে গেছিল। নাফিজের থেকে নেহার খবর নিয়েছিল আহাদ, বর্তমান সে ঢাকার মেডিকেলে ভর্তি আছে। বিষ খাওয়ার ১ সপ্তাহ পর তাকে রিলিজ দিয়ে দেয়। বাসায় গিয়ে ৩ দিন পর সে আবারও সুইসাইড করার চেষ্টা করে। তবে এবারও ব্যর্থ হয়। সেইবার বিষ খেয়েছিল, এবার গলা রশি দিয়েছিল, ভাগ্যক্রমে সে এবারও বেঁচে গেছে। মেরিনা রহমান বুঝতে পারল না এই ছেলে কি এমন জাদু করেছে যে তার মেয়ে তাকে পাওয়ার জন্য বারবার সুইসাইড করছে। তবে মেরিনা রহমান এবার একটা সিদ্ধান্ত নিয়েছে, যদি আহাদ নেহাকে চায় তাহলে দুইজনের বিয়ে দিয়ে দিবে। সেই সাথে নেহাকেও তাদেরকে ত্যাগ করতে হবে। নেহাকে যে কোনো একজনকে বেছে নিতে হবে, হয় বাবা মা না হয় আহাদ। যদি আহাদকে বেছে নেয় তাহলে তাদেরকে সারা জীবনের জন্য বাদ দিতে হবে। আর তাদেরকে বেছে নিলে আহাদকে বাদ দিতে হবে। যদি অন্য কাউকে নেহা ভালোবাসত তাহলে কিছু বলতো না। ভালো ভালো মেনে নিত, কিন্তু ওই ফ্যামিলিতে নেহাকে যেতে দেওয়া মানে নরকের দিকে ঠেলে দেওয়া। সে খুব ভালো করেই জানে ওই ফ্যামিলির মানুষগুলো কেমন, কারণ সে ওই ফ্যামিলির একজন ছিল। এসব ভেবেই দীর্ঘনিঃশ্বাস ফেলল। তারপর সন্ধ্যা নাস্তা আনার জন্য বাহিরে বেরিয়ে গেল। নেহা তখন ঘুমাচ্ছিল। মাত্র ঘুম ভাঙল নেহার, হাতে এখনও স্যালাইন চলছে। আস্তে আস্তে উঠে বসল, বেড থেকে নামার প্রস্তুতি নিল, এমন সময় মাথাটা ঘুরে উঠল তার। বসে মাথা চিপে ধরে রাখল কিছুক্ষণ, তারপর উঠে দাঁড়াল, চারিদিকে নজর দিতে লাগল। হাতের ক্যানেলা খোলার জন্য উদ্গত হলেই পিছন থেকে পরিচিত কণ্ঠস্বর ভেসে আসল। নেহা যান। চমকে পিছনে তাকাতেই দেখতে পাই মাথায় ব্যান্ডেজ করা, মুখের আশেপাশে কাটাছেঁড়ার দাগ। ভাঙ্গা হাতটা ব্যান্ডেজ করে গলায় ঝুলানো। কালো শার্ট প্যান্ট পরিহিত আহাদকে দেখে এক মুহূর্তের জন্য থমকে গেল নেহা। যখন তখন চোখে ভরু করল নোনা জল, অভিমানী চোখ জোড়া জানান দিচ্ছে, আগে কেন আসনি? অনেক কষ্ট পেয়েছি তো আমি। আহাদ হয়তো নেহার চোখের ভাষা বুঝতে পারল, তার চোখেও পানি। আহাদের জন্য নেহার এ অবস্থা জানতে পেরেছে ৩ দিন আগে। বিষ খাওয়া, গলা রশি দেওয়ার জন্য নেহার প্রতি ভীষণ অভিমান জমল আহাদের মনে। অভিমানী চোখ জোড়া উত্তর দিচ্ছে, এত পাগল কবে হলে? কিছুদিন আগেই তো তালাকের জন্য কান্নাকাটি করছিলে, আজ আবার আমার জন্য নিজেরে হাল কেন করলে? নেহা যখন বুঝতে পেরেছিল পরিবারের অনুপস্থিতিতে তার এইভাবে বিয়ে করা উচিত হয়নি, তখন সে আমাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতে চেয়েছিল। বারবার তালাক চাচ্ছিল, সব সময় ঝগড়া করত, কথা বলত না। আহাদ অনেক চেষ্টা করেছিল নেহাকে আগের মতো করতে। তারপর নেহা আস্তে আস্তে স্বাভাবিক হয়েছিল আবার। নেহাকে দাঁড়িয়ে কাঁদতে দেখে আহাদ এক হাত বাড়িয়ে দিয়ে ভেজা কণ্ঠে গেয়ে উঠল, অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে ভুবনে আমার আপনজন। নেহা এক দৌড়ে এসে আহাদের বুকে ঝাঁপিয়ে পড়ল, কান্না করতে করতে সে আহাদকে অবাক করে দিয়ে গেয়ে উঠল, তুমি বুকে টেনে নাও না প্রিয়, আমাকে আমি ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি তোমাকে। টানা ৩ দিন হসপিটালে ভর্তি থাকার পরে আজই জ্ঞান ফিরেছে আহাদের। কান্না করছে আহাদের মা চাচিরা। আহাদ নাফিজকে ডাকে এই কারণে নেহার খবর নেওয়ার জন্য। কিন্তু নাফিজ নেহার কোনো খবর দিতে পারে না, তুষারের কাছে জিজ্ঞেস করলে সেও কোনো খবর দিতে পারে না। আসলে তাদের কাছে নেহার কোনো খবর নেই, সেই যে বিয়ের দিন কথা হয়েছিল, আর আজও হয়নি, কোনো খবরও পায়নি। আহাদের 2 চোখ দিয়ে পানি পড়ছে।
একটা মেয়ের জন্য আহাদকে এভাবে ভেঙে পড়তে দেখে আহাদের মা বলে, সামান্য একটা মেয়ের জন্য তুই কান্না করছিস? আহাদ ভাঙ্গর সুরে বলে, সে তোমাদের কাছে সামান্য হতে পারে কিন্তু আমার কাছে সামান্য না, সামান্য না। আহাদের মা আবারও বলে, ওই মেয়ের জন্য তুই অ্যাক্সিডেন্ট করে মরতে বসেছিলে, প্রোগ্রাম ক্যান্সেল করেছিস। আমার মাথায় একটু হাত বুলিয়ে দিবে মা, ভীষণ মাথা ব্যথা করছে। আহাদের মা আমাদের মাথায় বিলি কেটে দিতে লাগল। হঠাৎ আহাদ মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। মায়ের একটা হাত বুকের উপর দিয়ে কান্না করতে করতে বলল, এখানে ভীষণ ব্যথা করছে আম্মু, ভীষণ ব্যথা করছে। জানো আম্মু, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, চোখ দিয়ে আপনা আপনি পানি পড়ছে। আমি কি করব আম্মু? আমি কোথায় গেলে আমার নেহা জানকে পাব? আমাকে বলো না আম্মু, আমি কোথায় গেলে ওকে পাব? কান্নার চোটে কোনো কথা বলতে পারছে না আহাদ, বুকের ভেতর ভীষণ কষ্ট হচ্ছে। হারিয়ে ফেলার ভয়ে দু চোখের পাতা এক করতে পারছে না। আহাদের মা আহাদকে অনেক রকম কথা বলে বেরিয়ে গেল রাতের খাবার আনার জন্য। মা বেরিয়ে যেতেই আহাদ কপালে হাত দিয়ে ভঙ্গুর সুরে গেয়ে ওঠে, চিন্তাতে তোর কাটছে প্রহর, শান্তি নেই এই যন্ত্রণার। মন মাঝি রে, বলো না কোথায়? টানা 15 দিন হসপিটালে থেকে আজই ছাড়া পেয়েছে আহাদ। একটা হাত ভাঙ্গা, মাথায় ব্যান্ডেজ নিয়েই সে আবার বাইক চালিয়ে ঢাকায় এসেছে। এটা অবশ্য বাসার কেউ জানে না, সবাই জানে আহাদ এখনও হসপিটালেই আছে। আহাদের সাথে নাফিজ আর তুষার ছিল। ওরা যেই না আহাদের চোখের আড়াল হয়েছে, অমনি নাফিজের বাইকের চাবি চুরি করে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। সিলেটে তাদের নিজস্ব ফ্ল্যাট আছে, তারা চট্টগ্রামে থাকলেও ঢাকায় বেশি থাকা হয় তার। ঢাকায় ও তার নিজস্ব একটা ফ্ল্যাট আছে, বিখ্যাত গায়ক হওয়ায় তাকে যেখানে সেখানে যেতে হয়। সে চাইলেই নিজেদের ফ্ল্যাটে উঠতে পারত, কিন্তু ওঠেনি, উঠেছিল একটা নামিদামি হোটেলে। আহাদের অ্যাক্সিডেন্টের খবর শুনে আহাদের মা জেসমিন খান, বাবা আমিনুর খান সবাই চলে এসেছিল সিলেটে। আরাফাত খান, আরমিন খান, আশরাফুল খান, সাবিহা খান সবাই এখন সিলেটেই আছে। আহাদকে আজকে রিলিজ দিয়ে দেবে, এই খুশিতে সবাই বাড়ি গোছাচ্ছিল, রান্নাবাড়া করছিল। কাহিরের সাথে দেখা করতে গিয়েছিল সবাই, কিন্তু কাহির অসুস্থ বিধায় সানজিদা তাদের সবাইকে ঠেলে ঠুলে বাংলাদেশ পাঠিয়ে দিয়েছিল আবার। চোখের পলকে কি থেকে কি হয়ে গেল। দুইটা ছেলেই তো ভালো ছিল, হঠাৎ তাদের এ অবস্থা কেউ মানতে পারছিল না, তবুও কিছু করার নেই। যা হওয়ার হয়ে গেছিল। নাফিজের থেকে নেহার খবর নিয়েছিল আহাদ, বর্তমান সে ঢাকার মেডিকেলে ভর্তি আছে। বিষ খাওয়ার 1 সপ্তাহ পর তাকে রিলিজ দিয়ে দেয়। বাসায় গিয়ে 3 দিন পর সে আবারও সুইসাইড করার চেষ্টা করে। তবে এবারও ব্যর্থ হয়। সেইবার বিষ খেয়েছিল, এবার গলা রশি দিয়েছিল, ভাগ্যক্রমে সে এবারও বেঁচে গেছে। মেরিনা রহমান বুঝতে পারল না এই ছেলে কি এমন জাদু করেছে যে তার মেয়ে তাকে পাওয়ার জন্য বারবার সুইসাইড করছে। তবে মেরিনা রহমান এবার একটা সিদ্ধান্ত নিয়েছে, যদি আহাদ নেহাকে চায় তাহলে দুইজনের বিয়ে দিয়ে দিবে। সেই সাথে নেহাকেও তাদেরকে ত্যাগ করতে হবে। নেহাকে যে কোনো একজনকে বেছে নিতে হবে, হয় বাবা মা না হয় আহাদ। যদি আহাদকে বেছে নেয় তাহলে তাদেরকে সারা জীবনের জন্য বাদ দিতে হবে। আর তাদেরকে বেছে নিলে আহাদকে বাদ দিতে হবে। যদি অন্য কাউকে নেহা ভালোবাসত তাহলে কিছু বলতো না। ভালো ভালো মেনে নিত, কিন্তু ওই ফ্যামিলিতে নেহাকে যেতে দেওয়া মানে নরকের দিকে ঠেলে দেওয়া। সে খুব ভালো করেই জানে ওই ফ্যামিলির মানুষগুলো কেমন, কারণ সে ওই ফ্যামিলির একজন ছিল। এসব ভেবেই দীর্ঘনিঃশ্বাস ফেলল। তারপর সন্ধ্যা নাস্তা আনার জন্য বাহিরে বেরিয়ে গেল। নেহা তখন ঘুমাচ্ছিল। মাত্র ঘুম ভাঙল নেহার, হাতে এখনও স্যালাইন চলছে। আস্তে আস্তে উঠে বসল, বেড থেকে নামার প্রস্তুতি নিল, এমন সময় মাথাটা ঘুরে উঠল তার। বসে মাথা চিপে ধরে রাখল কিছুক্ষণ, তারপর উঠে দাঁড়াল, চারিদিকে নজর দিতে লাগল। হাতের ক্যানেলা খোলার জন্য উদ্গত হলেই পিছন থেকে পরিচিত কণ্ঠস্বর ভেসে আসল, নেহা যান। চমকে পিছনে তাকাতেই দেখতে পাই মাথায় ব্যান্ডেজ করা, মুখের আশেপাশে কাটাছেঁড়ার দাগ। ভাঙ্গা হাতটা ব্যান্ডেজ করে গলায় ঝুলানো। কালো শার্ট প্যান্ট পরিহিত আহাদকে দেখে এক মুহূর্তের জন্য থমকে গেল নেহা। যখন তখন চোখে ভরু করল নোনা জল, অভিমানী চোখ জোড়া জানান দিচ্ছে, আগে কেন আসনি? অনেক কষ্ট পেয়েছি তো আমি। আহাদ হয়তো নেহার চোখের ভাষা বুঝতে পারল, তার চোখেও পানি। আহাদের জন্য নেহার এ অবস্থা জানতে পেরেছে 3 দিন আগে। বিষ খাওয়া, গলা রশি দেওয়ার জন্য নেহার প্রতি ভীষণ অভিমান জমল আহাদের মনে। অভিমানী চোখ জোড়া উত্তর দিচ্ছে,
এত পাগল কবে হলে? কিছুদিন আগেই তো তালাকের জন্য কান্নাকাটি করছিলে, আজ আবার আমার জন্য নিজেরে হাল কেন করলে? নেহা যখন বুঝতে পেরেছিল পরিবারের অনুপস্থিতিতে তার এইভাবে বিয়ে করা উচিত হয়নি, তখন সে আমাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতে চেয়েছিল। বারবার তালাক চাচ্ছিল, সব সময় ঝগড়া করত, কথা বলত না। আহাদ অনেক চেষ্টা করেছিল নেহাকে আগের মতো করতে। তারপর নেহা আস্তে আস্তে স্বাভাবিক হয়েছিল আবার। নেহাকে দাঁড়িয়ে কাঁদতে দেখে আহাদ এক হাত বাড়িয়ে দিয়ে ভেজা কণ্ঠে গেয়ে উঠল। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে ভুবনে আমার আপনজন। নেহা এক দৌড়ে এসে আহাদের বুকে ঝাঁপিয়ে পড়ল, কান্না করতে করতে সে আহাদকে অবাক করে দিয়ে গেয়ে উঠল। তুমি বুকে টেনে নাও না প্রিয়, আমাকে আমি ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি তোমাকে। দুজনের এই আবেগঘন মুহূর্তের মধ্যে হঠাৎ কিছু পড়ার শব্দ শুনে দুজনই আলাদা হয়ে যায়। দরজার সামনে দাঁড়িয়ে আছে মেরিনা রহমান, তার পাশেই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে রোহান আর তিশা। মাকে দেখে ভয়ে নেহা আহাদের পেছনে দাঁড়িয়ে যায়। অস্ত্রসিক্ত চোখে তাকিয়ে আছে রোহান। ছোটবেলা থেকে যাকে ভালোবাসে সেই নাকি অন্য একজনের জন্য দুইবার সুইসাইড করার চেষ্টা করেছে। তার খুব কষ্ট হচ্ছে, বর্তমান সে একজন এসপি। তার জন্য হাজারো মেয়ে পাগল, অথচ সেই এক শ্যামকন্যাতেই আসক্ত। ভালোবাসি, ভীষণ ভালোবাসি কথাটা বলার আগেই অন্য কেউ তাকে ছিনিয়ে নিল। আহাদ হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে আছে, রাগে চল শক্ত হয়ে গেছে। নেহার A to Z সব খবর নেওয়া শেষ। নেহার মায়ের পাশে দাঁড়ানো ছেলেটার সাথেই যে নেহার বিয়ে হওয়ার কথা ছিল সেটা সে জানে। এই মুহূর্তে তার প্রচুর রাগ হচ্ছে, যে কোনো সময় রোহানকে মেরে দেবে এমন একটা অবস্থা। নেহা পেছন থেকে তার শার্ট টেনে ধরে রেখেছে। অগ্নিদৃষ্টি নিয়ে আহাদ আর নেহার দিকে এগিয়ে আসেন নেহার মা মেরিনা রহমান। নেহার গালের চড় মারতে গেলেই আহাদ নেহাকে নিজের বুকের ভিতর টেনে নেয়। ফলস্বরূপ মেরিনা রহমান পড়ে যেতে গিয়েও পড়ে না, কারণ রোহন তাকে ধরে ফেলেছিল। আহাদ এবার রাগে গর্জে ওঠে। আপনার সাহস কি করে হয় আমার বুয়ের গায়ে হাত তোলার? মেরিনার রহমানও কম যায় না, সে আহাদের গালে একটা থাপ্পড় মেরে বলে, আমার ঠিক কী পরিমাণ সাহস আছে বোঝে নাও তাহলে? খান বাড়ির ছেলের গায়ে হাত তুলেছি, প্লাস বাংলাদেশের বিখ্যাত ক্ষেত রকস্টার আদনান আহাদকে থাপ্পড় মেরেছি। আপনি আমার গায়ে হাত তুলেছেন, এতে আমি কষ্ট পাইনি বা কিছু মনেও করিনি, কারণ শাশুড়ির হাতে একটা চট খাওয়াই যায়, তবে বুয়ের গায়ে তুললে দেখতেন কি করতাম। মেরিনা রহমান রাগে হিস হিস করতে করতে বললেন, কি করতে তুমি? হ্যাঁ, কি করতে? আমার মেয়ের গায়ে আমি হাত তুলেছি, তাতে তোমার কি? আমার ওই তো সব, কারণ আপনার মেয়ে আমার বউ। গুরুজনের সামনে বারবার বউ বউ বলতে লজ্জা করে না? কিসের লজ্জা, যদি 10টা মানুষের সামনে নিজের বুকে বউ বলে পরিচয় না দিতে পারি? কি এমন জাদু করেছ তুমি আমার মেয়েকে, যে তোমাকে পাওয়ার জন্য দুইবার সুইসাইড করার চেষ্টা করল? সুইসাইডের কথা শুনে আহাদের বুকের ভিতর ধপ করে উঠল, চোখে ভর করল বিষাক্ত অশ্রুকণা, নিঃশ্বাস বন্ধ হয়ে আসলো ন্যানো সেকেন্ডের জন্য, হাত দুইটা থরথর করে কাঁদতে শুরু করল, দাঁড়ানোর শক্তি হারাল। ধপ করে বেডের উপর বসে পড়ল, ভেজা গলায় প্রশ্ন করল, যদি বলি আপনার মেয়ে কি এমন জাদু করেছে আমাকে, যে চোখের সামনে হাজার হাজার সুন্দরী নারী থাকলেও তার দিকেই আমার চোখটা আটকে যায়? এই একটা কথাই যথেষ্ট ছিল রোহানকে ভেঙে দেওয়ার জন্য। তার চোখ দিয়ে অবাধ্য অশ্রুকণা পড়তে লাগল, যেটা একমাত্র নেহা খেয়াল করল। এই মুহূর্তে নেহা নিজেকে খুব অসহায় মনে করল। কি এমন হতো যদি আর 4টা মাস আগে রোহান তার ভালোবাসার কথা নেহার সামনে বলে দিত? তাহলে তো নেহা আর এই আহাদের মায়ে আটকেত না। নিঃসন্দেহে সে রাজি হয়েছে তো। রোহান দেখতে শুনতে খারাপ না, বলাই বাহুল্য সে আহাদের থেকে কম না। হয়তো সেলিব্রিটি না, তবে সেলিব্রিটির কমও না, তার জন্য হাজার হাজার মেয়ে পাগল। মেরিনা রহমানের সাথে আহাদ তর্ক করছে, কেউ কাউকে এক বিন্দুও ছাড় দিচ্ছে না। কিভাবে দিবে? দুইটাই তো এক পরিবারের সন্তান, দুজনের গায়েই বয়ে ধরেছে খান বংশের রক্ত। হ্যাঁ, মেরিনার রহমান আর কেউ না, সে খান পরিবারের একমাত্র বড় মেয়ে মেরিনা খান। তবে প্রেম করে বিয়ে করার পরে খান থেকে পদবি পাল্টে রহমান হয়ে গেছে। তর্ক করার এক পর্যায়ে মেরিনার রহমান আবারও আমাদের গায়ে হাত তুলতে চাই, কিন্তু নেহা মেরিনা রহমানকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, প্লিজ মা, ওনাকে আর মেরো না, এইখানে খুব ব্যথা করে। মেরিনা রহমানকে ছেড়ে বুকে হাত দিয়ে বলে ওঠে কথাটা। কিছু সময়ের জন্য থেমে যায়, তারপর আহাদের বুকে মাথা রেখে বলে, আমি ভালোবাসি তোমাকে, ভীষণ ভালোবাসি। তোমাকে ছাড়া বাঁচব না আমি।
আহাদ নেহার মাথায় চুমু খেয়ে ভেজা গলায় বলে, ভালোবাসি শ্যামকন্যা, ভীষণ ভালোবাসি তোমায়, তোমাকে ছাড়া আমিও বাঁচব না। সঙ্গে সঙ্গে বেরিয়ে যায় রোহান যাওয়ার আগে নেহাকে উদ্দেশ্য করে বলে, তোমাকে ভালোবাসা যে এতটা তীব্র যন্ত্রণার হবে, আগে জানলে তোমাকে কখনো হারাতে দিতাম না শ্যামকন্যা, রেখে দিতাম নিজের বুকের খাঁচার ভিতর আটকে। কথাটা বলেই বেরিয়ে যায় নেহা। আহাদের সাথে চলে যায়, আটকায় না মেরিনা রহমান। এখন তারা সিলেটে যাবে, সেখানে অপেক্ষা করছে নাফিস, তুষার আর তার কিছু বন্ধুরা। নেহার প্রেমে পড়ার পরে যখন তার বন্ধুরা তার কাছে জানতে চেয়েছিল নেহা দেখতে কেমন, তখন সে একটা গান গেয়েছিল। গানে গানে সে বলে দিয়েছিল নেহা দেখতে কেমন। ইয়ানা ৩ অক্ষরের নাম তার, তবে এই নামের ভেতর লুকিয়ে আছে হাজারো দুঃখ, কষ্ট, বেদনা, ব্যথা। সে কখনো কাঁদে না, তবে যখন কাঁদে তখন তাকে থামানোর সাধ্য কার নেই, একমাত্র কাহির আর আদিত্য ছাড়া। ছোটবেলা থেকে লারার সাথে থাকলেও লারা তাকে এই একটা বিষয়ে থামাতে পারে না। শায়ের হার্ট অ্যাটাক করেছে, তার উপর আবার আদিত্য প্যানিক অ্যাটাক করেছে। নামিরা মানসিকভাবে ভেঙে পড়েছে, ইয়ানা কি করবে না করবে কিছু বুঝতে না পেরে কান্না করে যাচ্ছে। নিবিড় এসেছে, ইয়ানাকে সামলানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। খুব ছোটবেলায় ইয়ানার বাবা মা মারা গেছিল, তারপর থেকে তার দূর সম্পর্কের মাসির কাছে বড় হয়েছিল। তার আর লারার যখন ২২ বছর বয়স, তখন তার সেই মাসি মারা যায়। তাদের বন্ধুত্ব ১২ বছরেরও বেশি বছর তারা কখনো কাউকে ছাড়া থাকেনি, যেখানেই গেছে সেখানেই একসাথে। কাহির অবশ্য মাঝে মাঝে কোথাও যেন উধাও হয়ে যায়, বুঝে উঠতে পারে না ওরা কেউ। তবে কেউ প্রশ্ন করতে পারে না, কেননা শায়ের তার সাথে সব সময় থাকে। রাগী, গম্ভীর, বদমেজাজি, একগেয়ে স্বভাবের কাহিরকে তারা সবাই পাগলের মতো ভালোবাসে। তাহিরের নামে মানত করেছে ইয়ানা, সেটাই এখন পূরণ করছে। সারাদিন না খেয়ে আছে সে, অনেকক্ষণ থেকে লারা বলেই যাচ্ছে একা একা, হে ঈশ্বর, তুমি আমার বন্ধুদের বাঁচিয়ে দাও, আমি তোমাকে প্রমিস করছি, তারা একবার সুস্থ হয়ে গেলে আমি কখনো আর বাইক রাইড করব না। তাদের জীবনের বিনিময়ে আমি আমার শখ বিসর্জন দিলাম। আলতো হাসলেও ইয়ানা, তার বাবা ছিল মুসলিম আর মা ছিল সনাতন ধর্মাবলম্বী। লারার বাবা মা ও এমন ছিল, তবে লারার ভাগ্য খারাপ ছিল। লারার দাদারা লারার বাবাকে ভুলিয়ে ভালিয়ে দেশে নিয়ে গিয়ে সেখানকার একটা মুসলিম মেয়ের সাথে বিয়ে দিয়ে দেয়া। লারার বাবা কখনো জানতেই পারেনি তার একটা মেয়ে আছে। লারার মা কখনো কারোর সংসার ভাঙতে চায়নি, এজন্য যখন জানতে পারল বাংলাদেশ গিয়ে তার স্বামী তার ধর্মের একটা মেয়েকে বিয়ে করেছে, তখন আর সে এগোই না, উল্টো ডিভোর্স পেপার পাঠিয়ে দেয়া। লারার মা আর কখনো বিয়ে করেনি। লারা হওয়ার ২ মাস পর ইয়ানাকে দিয়ে যায় লারার মায়ের কাছে। তারপর থেকেই ইয়ানা আর লারাকে একসাথে বড় করতে থাকে। মৃত্যুর কয়েকদিন আগে লারা তার মায়ের কাছে জিজ্ঞেস করেছিল তার বাবার কথা। তখন একটা ছবি দেখিয়েছিল তার বাবার, ছবিটা একবার দেখে দ্বিতীয়বার দেখার সাহস করেনি লারা। লারা কখনো কোন ধর্মকে অসম্মান করে না, ছোট থেকেই সে ২টা ধর্ম পালন করে, ইয়ানাও তাই করে। ঈদের সময় ঈদ আর পুজোর সময় পুজো, সব সময় সে বাবা মা ২টা ধর্মকেই সম্মান করে। লারা মাঝে মাঝে ভাবে তার জীবনটা এমন না হলেও পারত, কি এমন হতো যদি তার বাবা তাদের সাথে থাকত। এই যে কাহিরের বাবা এসে কান্নাকাটি করছে, এটা সে সহ্য করতে পারছে না। কাহিরের জন্য কান্নাকাটি করার জন্য তার বাবা আছে, কিন্তু তার জন্য তো কেউ নেই। বাবা মানেই তো ছায়া, সেই ছায়াটা তার নেই। তার বাবাকে তার চোখের সামনে অনেকবার দেখেছে, তবে কখনো বাবা বলে ডাকতে পারেনি। কারণ সে মানুষটা জানেই না লারা তার মেয়ে। ৩ দিন পর জ্ঞান ফিরে শায়ের। চঞ্চল দুষ্টু ভণ্ড শায়ের একেবার চুপচাপ হয়ে গেছে। আদিত্য বাসায় আছে, তার সাথে ইয়ানা রয়েছে। শায়ের আর কাহিরের কাছে আছে লারা। কাহিরের বাবা মা সবাইকে ঠেলে ঠেলে বাংলাদেশ পাঠিয়ে দিয়েছে সানজিদা। তার যে কিছুদিন আগে বাবু হয়েছে, এটা বোঝাই যাচ্ছে না কিভাবে পরিস্থিতির সামলিয়ে নিয়ে বেড়াচ্ছে মেয়েটা। অবশ্য এটা আবার নতুন কি, ছোট থেকেই তো পরিস্থিতি সামলাতে শিখেছে সে। নামিরা এসে প্রায় সময় কাহিরকে জড়িয়ে ধরে কান্না করছে। বাচ্চা মেয়েটা মানসিকভাবে ভেঙে পড়েছে। আজ ১৫ দিন পর জ্ঞান ফিরেছে কাহিরের, তবে কারোর সাথে কথা বলছে না, বিশেষ করে সানজিদা সিফাতের সাথে। সানজিদা ইমোশনাল ব্ল্যাকমেল করে কাহিরের রাগ ভাঙ্গিয়ে তার সাথে ভালোমন্দ কিছু কথা বলেছে। সিফাত এখনও হসপিটালেই আছে, নামিরা হসপিটালেই ছিল, কিন্তু জ্ঞান ফেরার পর কাহির নামিরাকে দেখে হাইপার হয়ে গেছিল, কিছুতেই সে নামিরাকে সহ্য করতে পারছিল না, এই জন্য সানজিদা তাকে নিয়ে চলে গেছে। আজকেই বাড়ি যাবে কাহির, সে বেশি মাথায় চট পেয়েছিল, মাথায় এখনও মোটা ব্যান্ডেজ জড়ানো। এক প্রকার জেদ করেই সে বাড়িতে চলে এসেছে।
ইয়ানা, লারা, আদিত্য, শায়ের, মীরা এরা সব কাহিরের বাড়িতে শিফট হয়ে গেছে। কতদিন থাকবে জানে না, তবে কাহির সুস্থ হওয়ার আগ পর্যন্ত থাকবে। নামিরা আসতে চেয়েছিল, তবে কাহির যেইভাবে নামিরাকে থাপ্পড় মেরেছিল তাতে মেয়েটা এতটাই ভয় পেয়েছে যে সিফাতের সাথে আবারও তাদের বাড়ি চলে গেছে। কত কষ্ট করে সানজিদাকে রাজি করিয়ে এক পলক কাহিরকে দেখার জন্য এসেছিল, অথচ বেয়াদব পুরুষটা তাকে মেরে ধরে বাড়ি পাঠিয়ে দিয়েছে। সব ভালো যার শেষ ভালো, মানুষটি এখন সুস্থ হচ্ছে এটাই অনেক। বাড়িতে এসে নামিরা কিছুতেই শান্তি পাচ্ছে না, বারবার কাহিরকে মনে পড়ছে। এই তো কিছুদিন আগেও তার আর কাহিরের সম্পর্কটা কিছুটা স্বাভাবিক হচ্ছিল। কাহিরের জন্মদিনের দিন তাদের মাঝে কিছু একটা হয়েছিল, সেটা ভেবেই লজ্জায় লাল নীল সবুজ হলুদ হতে থাকল নামিরা। সেদিন ছিল কাহিরের ৩০তম জন্মদিন। নামিরা জানত না, শায়েরের কাছ থেকে জেনেছিল ওরা সবাই জন্মদিনের সারপ্রাইজ প্ল্যান করেছিল। নামিরা তাদেরকে সাহায্য করেছিল। সবকিছু হয়ে গেলে 11:55 নামিরাকে শায়ের বলে, যাও তো নামিরা, তোমার বেয়াদব জামাইকে ডেকে নিয়ে আসো। কাহিরকে বেয়াদব বলায় গায়ে লাগে নামিরার, সে কিছুটা কণ্ঠে ঝাঁজ মিশিয়ে বলে, আমার জামাইকে বেয়াদব কেন বলছেন শায়ের ভাইজা? ওমা, বেয়াদবকে তা বেয়াদব বলবো না। না বলবেন না, কারণ সে আমার জামাই। জামাইয়ের প্রতি ভালোবাসা কবে থেকে উঠলে পড়তে শুরু করল? যবে থেকে জন্মেছি তবে থেকে। বলতে বলতে নামিরা চলে যায়, কাহিরের ঘরের সামনে এসে দুইবার নাক করে। কাহির দরজা খুলে দেয়। ঠিক সেই সময় ঘরে থাকা ঘড়িটা টিকটিক করে জানান দেয় রাত 12টা বেজে গেছে। নামিরা হাসি মুখে বলে, শুভ জন্মদিন আফনান ভাই। নামিরার মুখে কি শুভ জন্মদিন কথাটা শুনে কাহির অবাক হয়। আজকে যে তার জন্মদিন, এটা সে ভুলে গিয়েছিল। নামিরা কাহিরের হাত ধরে টানতে টানতে নিচেই নিয়ে আসে, তারপর কেক কেটে এক এক করে সবাইকে খাইয়ে দেয়। সবাই অনেক অনেক গিফট দেয় কাহিরকে, তারপর কাহিরের বাড়িতে বরাদ্দকৃত তাদের রুমে চলে যায়। নামিরা মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। নামিরাকে মন খারাপ করে দাঁড়িয়ে থাকতে দেখে কাহির ডাইনিং থেকে একটা চেয়ার টেনে বসে পড়ে, নামিরার কোমর টেনে কোলে বসিয়ে বলে, মন খারাপ করে আছিস কেন জানবাচ্চা? কেক ভালো লাগেনি? গাল ফুলিয়ে ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে নামিরা বলে, লেগেছে, খুব ভালো লেগেছে, প্যারিসের কেক আসলেই অনেক মজাদার হয়। কাহির নামিরার ঘাড়ে নাক ঘষতে ঘষতে বলে, তাহলে মন খারাপ কেন? সবাই আপনাকে কত গিফট দিল, অথচ আমি কিছুই দিতে পারলাম না। ওই সামান্য কারণে মন খারাপ করার কিছু নেই, ওদের থেকেও দামি গিফট তোর কাছে আছে। কোথায় আছে? আমার কাছে তো কিছুই নেই। আছে আমার জন্মদিনের গিফট, আমি তোর কাছ থেকে আদায় করে নিলে কি খুব রাগ করবে? না, একদম রাগ করব না, উল্টো আমি খুব খুশি হব। সত্যি বলছিস? হুম। তাহলে কথা দে, এখন যেটা হবে সেটা সম্পূর্ণ তোর সম্মতিতে। কথা দিলাম। কাহির কিছুক্ষণ নামিরাকে দেখল, তারপর কপালে একটা চুমু খেল। তারপর আস্তে আস্তে ঠোঁটের উপর একটা। মুহূর্তের মাঝেই নামিরা বড্স্ট একটা শকট খেল, চোখগুলো বড় বড় হয়ে গেল, নিঃশ্বাস বন্ধ হয়ে আসল। কাহিরের হাত স্থির নেই, চলে গেছে অনির্দিষ্ট স্থানে। হালকা চাপ প্রয়োগ করতেই নামিরা গুমড়ে ওঠে। উফ উফ, জানবাচ্চা, এখন যেটা হবে তাতে সাই দিবি। হাতটা সরান কাহির ভাইয়া। আহ, দেই কামড়ে রক্ত বের করে, তাহলে আর মুখ দিয়ে ভাইজা বের হবে না। প্লিজ ভাই। আবারও ভাই। সরি সরি, আর বলব না ভাইজা, উফফ। বেইবি প্লিজ। নামিরায় বা কি বলবে? বলার মতো অবস্থায় আছে নাকি? বেয়াদব পুরুষটা তার সবকিছু নিজের দখলে নিয়ে নিয়েছে। নীরবতা সম্মতির লক্ষণ। কাহির নামিরার ঘাড় থেকে মুখ তুলে ঠোঁটে বসাই। প্রথমে কয়েকটা শুকনো চুমু খেয়ে সরে আসে। নামিরা চোখ বন্ধ করে আছে, তার একটা হাত কাহিরের ঘাড়ের পেছনে, আর একটা হাত কাহিরের হাতের উপর। কাহির এবার ভেজা ঠোঁট চুমু খেতে শুরু করল। নামিরা কিছু করছে না দেখে কাহির তাকে রেসপন্স করতে বলে আবারও তার মতো করে চুমু খেয়ে যাচ্ছে। প্রায় মিনিট 2-1 পর নামিরা রেসপন্স করা শুরু করে। ঠিক কতক্ষণ যে দুইজনে এভাবে ভেজা চুমু খেয়েছে তার কোনো হিসাব নেই। তাদের ধ্যানভঙ্গ হয়েছে কিছু পড়ার আওয়াজে। দুইজন দুজনার থেকে সরে আসতেই দেখতে পায় শায়েরের হাত থেকে পানির জগ পড়ে গেছে। শায়েরকে দেখে নামিরা লজ্জায় দৌড়ে নিজের রুমে চলে যায়। নামিরা যাওয়ার দিকে তাকিয়ে কাহির কটমট বৃষ্টি নিয়ে সামনের দিকে তাকিয়ে থাকে। এক গাদা বকতে লাগে। শায়েরের কানে কিছুই যাচ্ছে না, তার চোখের সামনে ভাসছে নামিরা আর কাহিরের ডেসপারেটলি ভাবে চুমু খাওয়ার দৃশ্য। এসে কি দেখল?
এসব দেখার আগে তার মরণ কেন হল না? এসব ভেবে সে চিৎপটাং হয়ে মেঝেতে শুয়ে পড়ল আর আহাজারি করতে লাগল। কাহির সেইসব গ্রাহ্য করল না, শায়েরের পা ধরে টানতে টানতে তার রুমে দিয়ে বাইরে থেকে দরজা লাগিয়ে দিল। বুটা তার ভারী লজ্জা পেয়েছে এই বেয়াদবটার জন্য। শায়ের বকতে বকতে নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। প্রণয়ের অসীম দূরত্ব। আয়েশা রহমান। পর্বদশ।